এই যে কর্ণফুলী 13 লঞ্চ, রাত্র 2:45 বাজে সে খেচি নিয়ে এখানে মাছ ধরতেছে। কর্ণফুলী 13 লঞ্চ থেকে একটি লাশ নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা একটা মহিলার লাশ। কর্ণফুলী 12, ও আল্লাহ রে, দাঁড়িয়ে থাকা তো কষ্টকর দেখা যাইতেছে। কর্ণফুলী 12 যথেষ্ট পরিমাণ ব্যালেন্স রাখার চেষ্টা করতেছে। দুই লঞ্চের মাঝে যে ঢেউগুলো দেখতে পাচ্ছি, দৌলত খান লঞ্চ ঘাট থেকে এই হাকিমউদ্দিন লঞ্চ, ঘুমাবো না এই কথাটি বলিও না, আর একবার না ঘুমাইলে ঘুমাও শতবার। পানির অবস্থা খুবই ভয়াবহ। আপনি এখানে পড়ে গেলে কিন্তু সাঁতরে উঠতে পারবেন না। বিশাল মেঘনার পাড়ে চমৎকার নদী বন্দর এই বেতুয়া লঞ্চ ঘাট। অনেক দূর পর্যন্ত শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন উত্তাল মেঘনায় আমরা এই মুহূর্তে দৌলত খান লঞ্চ ঘাটে এসে পৌঁছে গিয়েছি প্রায়। ও টাইমটা বলি নেই, 2:38 বাজে। মেঘনা নদী খুবই উত্তাল, প্রচুর বাতাস হচ্ছে এবং বড় বড় ঢেউ, সাথে সাথে বৃষ্টিও পড়তেছে। যার কারণে এই সমস্ত বাতাস, বৃষ্টি, ঢেউ সব কিছুর মোকাবেলা করে এখানে ঘাট করতেও মোটামুটি কষ্ট হবে। তারপরেও বেশ কিছু যাত্রী আছে, তাদেরকে নামানো লাগবে, সেজন্য মানে আমি দেখেন এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে 1 ফোঁটা পানি, মানে পানি তো না, এই জায়গাটা একটু সেফ, বাতাস এখানে আসতেছে না। কিন্তু আমি যদি শুধু এই এরিয়াটা বেরোয়, এখানে আমাকে হেঁটে সামনে আগাতে অনেক কষ্ট হচ্ছে। আর মোবাইলে তো টেরই পাচ্ছেন যে কি পরিমাণ সাউন্ড নয়েজ করতেছে। তো এই যে হচ্ছে দৌলত খান লঞ্চ ঘাট, আর বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পড়তেছে আলোতে। তো বৃষ্টি, বাতাস, ঢেউ, তিনটা প্রতিকূলতাকে মোকাবেলা করে লঞ্চটাকে এগিয়ে আসতে হচ্ছে। বিশেষ করে ঘাট করতে গিয়েও ভালো রকম ঝামেলা করতে হবে। আমি বরঞ্চ আমার এই চিপায় চলে যাই, এখানটাই সেফটি। মাহবুদ মনে হয় যেন উড়াই নিয়ে যাবে বাতাসে। তো বাতাসটা আসতেছে হচ্ছে ওই যে সমুদ্রের দিক থেকে, মানে দক্ষিণ দিক থেকে। জন্য লঞ্চের পরিপূর্ণ বডিটাকে ঘুরিয়ে ঘাট করতে হচ্ছে। আর এখনো কি ভাটি চলতেছে? হ্যাঁ হ্যাঁ, নদীতে ভাটি চলতেছে, মানে পানি যাচ্ছে হচ্ছে সমুদ্রের দিকে। ঘাটের এই পাশটাতে আবার প্রচুর পরিমাণে ব্লক, মানে ওই নদী ভাঙ্গন রোধে যে ব্লক ব্যবহার করা হয় সেগুলো দেওয়া আছে। আর ঘাটটাও এক প্রকার কেমন যেন চড়ে উঠে রয়েছে। দক্ষতার সাথে মাস্টার সাহেবরা কিন্তু লঞ্চটাকে ঘাটে ফেরালো। আলাপ বাধা হয়ে গিয়েছে, আর এই লোকগুলোকে দেখে বোঝাই যাচ্ছে যে এরা লেবার। ও কি পরিমাণ প্রেশার পড়েছে আলাদার উপরে, হয়তো কিছু মালামাল নামানো হবে। ও ঢাকা থেকে আসার সময় আমাদের লঞ্চে একজন মহিলা, তিনি মৃত্যুবরণ করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওই মহিলার লাশ হতে পারে এখানে নামবে। মহিলা তার আপন ভাই এবং আরও 2জন আত্মীয় স্বজনের সাথে ঢাকায় নেওয়া হয়েছিল তাকে চিকিৎসার জন্য। কিন্তু ডাক্তাররা তার পরিস্থিতি দেখে তারপরে মানে মুমূর্ষু অবস্থায় বুঝতেই পেরেছে ডাক্তাররা যে এই রোগী আর কাজ হবে না। তারা আর কি বলেছে যে আপনারা বাড়িতে নিয়ে যান, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, এরকম আর কি। তো বাড়িতে নিয়ে আসতে আসতে এই লঞ্চেই তিনি মৃত্যুবরণ করেন। তো মনে হয় তাকে এখানে নামানো হবে। তো যাই হোক, যেটাই করা হোক সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভোলার মানুষদের জীবন কতটা কঠিন পরিস্থিতিতে কাটতেছে বুঝতেই পারতেছেন। এই যে মানুষগুলো 2:44 বাজে, তারা এখন তাদের গন্তব্যে এসে পৌঁছেছে। এই মানুষগুলো কিভাবে বাসায় যাবে? আবার দেখেন ওই যে মুরব্বিকে 2জন লোক ধরে নিয়ে যাচ্ছে, ওনাকেও চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল ঢাকায়। তো কোনো অ্যাম্বুলেন্স সুবিধা তো দূর কি বাত হয়, মানে ঢাকায় চিকিৎসার জন্য গেলেও লঞ্চে যেতে হয় এবং ওই রোগীকে আবার এই লঞ্চেই নিয়ে আসতে হয়, কারণ সরাসরি সড়ক যোগাযোগ নেই।
তারা ভীষণ ভোগান্তিতে থাকে। দর্শক দেখতে পাচ্ছেন কর্ণফুলী 13 লঞ্চ থেকে একটি লাশ নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা একটা মহিলার লাশ। তো ওনাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল, সাথে তার ভাই এবং কয়েকজন আত্মীয় স্বজন ছিল। তারা চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়, তবে তার শারীরিক অবস্থা খুব খারাপ দেখে, মুমূর্ষু অবস্থায় দেখে ডাক্তাররা আর তাকে হাসপাতালে রাখেনি। ডাক্তাররা বলল যে অবস্থা তাতে আপনারা বাসায় নিয়ে যান, আল্লাহ পাক যে কয়দিন বাঁচিয়ে রাখে, এরকম আর কি। তো তারপরে তাকে বাড়িতে নিয়ে আসার সময় এই লঞ্চেই তিনি মৃত্যুবরণ করেন মাঝপথে। তো তখন তার ভাইকে আমরা কান্নাকাটিরত অবস্থায় দেখেছি, আপনাদেরকে আমি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম। তো ওই লাশটাকেই কিন্তু এখানে, মানে ওই মহিলার লাশকে এখানে নামানো হলো এই দৌলত খান লঞ্চ ঘাটে। আর এই যে একজন মুরব্বীকেও দেখেন ধরে নামানো হচ্ছে, ইনিও চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। কর্ণফুলী 13 যেই মুহূর্তে দৌলত খান লঞ্চ ঘাটে যাত্রী নামাচ্ছে এবং কিছু মালামাল নামাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন কর্ণফুলী 12 এসে পড়ল। তো ভালো বৃষ্টি, বাতাস এবং ঢেউয়ের মোকাবেলা করে এই লঞ্চটাও এগিয়ে আসতেছে। তো যদি সে দৌলত খান ঘাট না করে তাহলে কিন্তু আমাদেরকে ফেলে সে চলে যাবে। আর যদি ঘাট করতে আসে তাহলে তো ভালো। এই যে এই লোক এই জায়গায় কি করে? ও আচ্ছা, মাছ ধরতেছে। রাত্র 2:45 বাজে সে খেচি নিয়ে এখানে মাছ ধরতেছে। ভাই কিভাবে পার করে এরা জীবন? 2:40 দিকে আমরা দৌলত খান লঞ্চ ঘাটে বার্থিং নিয়েছিলাম, অর্থাৎ কর্ণফুলী 13 লঞ্চ। এই মুহূর্তে 2:50 আবার ব্যাক গিয়ারে চলে যাচ্ছি। যেহেতু আশেপাশে ব্লক আছে এবং বাতাসেরও প্রেশার আছে, তাই একদম সর্বোচ্চ প্রেশারের সাথে সর্বোচ্চ স্পিড দিয়ে কিন্তু ব্যাক গিয়ারে চলে গেল এই কর্ণফুলী 13 লঞ্চ। আর কর্ণফুলী 13 লঞ্চ ব্যাক গিয়ারে যেতে না যেতেই কর্ণফুলী 12 এসে পড়লো। মানে এক ভাইয়ের বিদায়, আরেক ভাইয়ের এন্ট্রি। সামনে যে পরিমাণ আলো জ্বালাইছে, মানে ওর চেহারা দেখা যাইতেছে না, খালি আলোই দেখা যাইতেছে। কর্ণফুলী 12, ও আল্লাহ রে, দাঁড়িয়ে থাকা তো কষ্টকর দেখা যাইতেছে। কর্ণফুলী 12 যথেষ্ট পরিমাণ ব্যালেন্স রাখার চেষ্টা করতেছে এবং ব্যালেন্স রেখে ঘাটে প্রবেশ করতেছে। আর এদিকে কর্ণফুলী 13 বেরিয়ে আসতেছে ঘাট থেকে। আমি এখানে যে দাঁড়িয়ে আছি, মানে পড়ে যাওয়ার উপক্রম। দুই লঞ্চের মাঝে যে ঢেউগুলো দেখতে পাচ্ছি, আল্লাহ, বাকি পথ কেমনে যাবো? ভীষণ ঢেউ, বাতাস এবং বৃষ্টির সম্মুখীন হয়ে গেলাম আমরা। সেই দিকে আমাকে প্রবেশ করতে হবে, হাঁটতেই পারছি না। আল্লাহ, কিছুক্ষণ আগে ভীষণ ঘুম পেয়েছিল, তারপরে আবার বৃষ্টিতে ভিজলাম হালকা এবং বাতাসেও ঠান্ডা হয়ে গেলাম। তো এখন একটু স্পেশালভাবে কফি খাওয়া লাগবে। তো চলে আসলাম কর্ণফুলী 13 লঞ্চের কফি শপে। ভাই কফি ওই যে হাতে বানানোটা আছে, দিয়েন তোমার একটা। তো এটা হচ্ছে চুমুক এই স্বাদ। তো আর কি, নৌ ভ্রমণের স্বাগতম। এটার দাম হচ্ছে 60 টাকা, আর যেটা মেশিনে তৈরি করা হয় ওই মেশিনেরটা হচ্ছে 30 টাকা। তো ডাবল দাম এটার, হিট বেশি, স্বাদ বেশি।
এই লঞ্চের প্রপালশন সিস্টেমে ব্যবহার করা হয়েছে জাপানি ডাইহাটসু 6DL28 মডেলের 1800 হর্স পাওয়ার বিশিষ্ট দুটি ইঞ্জিন। এর মধ্যে এটা হচ্ছে বাম পাশের ইঞ্জিন, আর 6 সিলিন্ডার বিশিষ্ট হওয়ায় এর 6টি সিলিন্ডার হেড দেখতে পাচ্ছেন, এবং এই প্রত্যেকটা ইঞ্জিন প্রায় 720 RPM তুলতে সক্ষম। আর ওই পাশটায় দেখতে পাচ্ছেন দুইটা অ্যাডজাস্ট ফ্যান ঘুরতেছে। ওই দুইটা ফ্যানের কাজ হচ্ছে বাতাস ভেতরে প্রবেশ করানো, মানে ঠান্ডা বাতাস ভেতরে ইনপুট করতেছে ওই দুইটা ফ্যান। আর এই পাশে একটা ফ্যান আছে যেটা গরম বাতাস বের করে দেয়। ভালো একটা সিস্টেম। আর ডান পাশের ইঞ্জিনটা ওই পাশে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা তো হচ্ছে ইঞ্জিন রুম। ইঞ্জিন রুমে এরকম ওই যে সি সার্ভে করা লঞ্চ, যেগুলোকে লাগিয়ে দিলে ভেতরে আর পানি ঢুকবে না, মানে প্রচণ্ড ঝড় তুফান হইলেও যদি ভিতরে পানি ঢুকতে না পারে, এই জন্য এই সি সার্ভে করা লঞ্চগুলোর স্টাইল এরকম। আর এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান, ইঞ্জিন রুমের গরম হাওয়াটা বের করে দেয়। আর এইদিকে তো হাড়ি পাতিল ডেক দেখছি, দেখতে পাচ্ছেন। এটা হোটেল যেখানে আমি ভাত খেয়েছিলাম। এই হোটেলের রান্নাবান্নার এই গ্যাসের চুলা, পাম্প চুলা। এই হচ্ছে প্রপেলার থ্রাস্ট। দুইটা ইঞ্জিনকেই মোটামুটি ভালো লেভেলে চালানো হচ্ছে। এটা ছিল ডান পাশের ইঞ্জিন। আর পেছনের অংশে এখানে কিছু স্টাফ কেবিন, গিজার কেবিন আছে, এবং এই দিক থেকে হচ্ছে ডেক শ্রেণীর যাত্রীরা শুয়ে আছে, বসে আছে, কিছু মালামাল। তো এইখানে হচ্ছে এই যে চায়ের ক্যান্টিন, চায়ের দোকান। এখানে আপনি দুধ চা এবং মেশিনের কফিও পাওয়া যায়। আর এটা হচ্ছে সিঁড়ির নিচে সেই বিখ্যাত দোকান। ওই যাবতীয় দোকানে যা কিছু পাওয়া যায় সেগুলো এখানেও পাওয়া যায়, আর স্পেশালি পানও পাওয়া যায়। এখানে আছে চা, আরে এই যে ডিম রুটিও আছে। এটাও তো ভালো একটা খাবার ভাই। এটা আছে জানলে আমি ভাতই খাইতাম না, ফালতু ভাত খাইছি। ইউজ মি ডাস্টবিন। সমস্যা হলো লঞ্চের ডাস্টবিন কেউ ইউজ করে না। আমাকে বাঙালির অভ্যাস, ময়লা যা আছে সব নদীর মধ্যে ফিক্কা মারে। ঘড়িতে এখন 3টা 34 বাজে। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম মির্জা কালু লঞ্চঘাট, মানে হাকিমউদ্দিন লঞ্চঘাট আর কি। এই হাকিমউদ্দিন মির্জা কালু লঞ্চঘাটে এসে মনপুরা হাতিয়া রুটে চলাচলকারী ফারহান 8কে আমরা এখানে পাইলাম। তো এই ফারহান 8 এখানে থাকার কারণ হইলো, আজকে ঢাকা থেকে ছেড়ে আসছে ঠিকই, কিন্তু এখানে এসে যাত্রা বিরতি দিয়েছে। অর্থাৎ BIWT এর পক্ষ থেকে হাকিমউদ্দিন পর্যন্ত আসার পারমিশন পেয়েছে এই মনপুরা হাতিয়ার লঞ্চ। হাতিয়া পর্যন্ত যাওয়ার পারমিশন পায় নাই, কারণ আবহাওয়া খারাপ। এই জন্য এই লঞ্চকে এই পর্যন্ত আসতে দিয়েছে। তো কপাল ভালো যে বেতুয়া জলফেশনের লঞ্চ বেতুয়া পর্যন্ত যাবে। তো দৌলত খান লঞ্চঘাট থেকে এই হাকিমউদ্দিন লঞ্চঘাট পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছে প্রায় 45 মিনিট। নদীর পরিস্থিতি আপনারা বুঝতেই পারতেছেন। বৃষ্টি চলতেছে লাগাতার, বাতাস চলতেছে, আর বৃষ্টি বাতাসের সাথে 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 এই যে তো ঢাকা থেকে এসে ফারহান 8কে একটু হাদিয়া তোহফা দিল, কর্ণফুলী নয়। তো বৃষ্টি, বাতাস, ঢেউ সব কিছুকে মোকাবেলা করে লঞ্চের আজকে নাজেহাল অবস্থা। এই যে লঞ্চঘাটের নাম লেখা আছে মির্জা কালু লঞ্চঘাট। তো এটাই হচ্ছে হাকিমউদ্দিন লঞ্চঘাট। 3টা 43 মির্জা কালু অর্থাৎ হাকিমউদ্দিন লঞ্চঘাটে যাত্রী নামানো এবং যা কিছু নামানো সব কিছুই শেষ। এখন আবার কর্ণফুলী 13 লঞ্চ ব্যাক গিয়ারে চলে আসলো। আর ফারহান 8 সেই নীরব ভূমিকাই পালন করতেছে।
প্রিয় দর্শক, ঘুমাবো না বলেও কিন্তু না ঘুমিয়ে পারলাম না। কেমন যেন একটা ঘুম দিয়ে উঠলাম। এখন এই মঙ্গল শিকদার লঞ্চ ঘাটে ভিড়তেছে কর্ণফুলী 13। প্রিয় দর্শক, ঘুমাবো না এই কথাটি বলিও না আর, একবার না ঘুমাইলে ঘুমাও শতবার। মানে ঘটনাটা মোটামুটি এরকম ঘটছে আমার লগে। কেমন যেন হঠাৎ ঘুমোতে উঠতেছিল, আপনারা দেখছেন। আমি কফি টফি খাইছি, ঘুমাবো না, কিন্তু কি আর করার, কেমনে কেমনে জানি গিয়ে ঘুমায় পড়ছি। আর ঘুমও একটা দিছি, এই হাকিমউদ্দিন লঞ্চ ঘাটের পরে ঘুম দিলাম, মাঝখানে তোজমুদ্দিন লঞ্চ ঘাট টেরও পাই নাই। মঙ্গল শিকদার লঞ্চ ঘাট আসার পরে ঘুম থেকে উঠছি। তো এখানে ভালো পরিমাণে যাত্রী নামতেছে। আর আকাশ তো এখনো সেই একই অবস্থা, বৃষ্টি পড়তেছে, বাতাস, ঢেউ সব মিলিয়ে নদী উত্তাল। কিন্তু মঙ্গল শিকদারের যে পরিমাণ যাত্রী নামতেছে, এরপরে তো মনে হয় লঞ্চে যাত্রীই থাকবে না আর। হঠাৎ করে কর্ণফুলী 13 লঞ্চ বাতাসকে কন্ট্রোল করার জন্য কিছুটা সামনে গিয়ে তারপরে হাই স্পিডে ব্যাক গিয়ার দিতে হচ্ছে কর্ণফুলী 13 লঞ্চকে। অন্যথায় ঠিকভাবে নদীর মাঝখানে যেতে পারবে না। তাও তো পিছনেই যাচ্ছে না, বাতাস ঠেলে নিয়ে যাচ্ছে এই দিকে। তো মঙ্গল শিকদার লঞ্চ ঘাটের কার্যক্রম শেষ। অনেক মাল নেমেছে, মানুষজন নেমেছে অনেক আগেই, কিন্তু এই মালামালগুলো নামতে সময় লাগলো। এখন আমাদের টার্গেট হচ্ছে সম্ভবত বেতুয়া লঞ্চ ঘাট। এর আগে তো হয়তো আর কোনো লঞ্চ ঘাট নেই। আর পেছন থেকে কর্ণফুলী 12 তো এখনো আসতেছে না। ওই দূরে আলো জ্বলতেছে দেখতেছি, সম্ভবত ওইটাই কর্ণফুলী 12। এই দিক থেকে স্রোত এবং বাতাস আসার কারণে লঞ্চটাকে এখন পুরো 360 ডিগ্রি ঘোরাতে হবে। বরাবর এইভাবে ঘুরে যেতে গেলে ঝামেলা হতো, তখন চরের উপরে ধাক্কা খাওয়া বা আটকে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য এইভাবে এসে 360 ডিগ্রি ঘুরে তারপরে যাওয়া হবে। প্রিয় দর্শক, নদী সারা রাত্র উত্তাল ছিল। এখনও নদীতে ভালো বাতাস এবং ঢেউ আছে। একটু পরে পরে বড় বড় ঢেউ আমাদের লঞ্চের হালে এসে আছড়ে পড়তেছে। সবচেয়ে বড় বিষয় হলো, সকালবেলা এই মঙ্গল শিকদার থেকে বেতুয়া পর্যন্ত যাওয়ার পথে নদীর পাড়ের যেই দৃশ্যগুলো আমার চোখে পড়তেছে ভাই, মানে অসাধারণ অসাধারণ। এইদিকে আগে কখনো আসি নাই, যার কারণে এদিকের সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়ারও সুযোগ হয় নাই। তো দেখেন, নদীর পাড় দিয়ে চলতেছে। নদীর মাঝে চললে কিন্তু ঢেউটা আরও বেশি লাগবে, বাতাসটা আরও বেশি লাগবে। এই জন্য লঞ্চ এখন নদীর পাড় দিয়ে চলতেছে। তো এই নদীর এক পাড়ে একদম অল্প দূরত্ব রেখেই চলতেছে লঞ্চটা, যার কারণে আমরা এই পাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারছি। আর নদীর ওই পাড় যদি দেখেন, কিছু কিছু জায়গায় নদীর ওই পাড় দেখাই যাচ্ছে না, আবার কিছু কিছু জায়গায় গাছপালা দেখা যাচ্ছে। অনেক দূর পর্যন্ত শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। এই যে এইখানে
পারে একটা তো চমৎকারভাবে ব্লক তৈরি করা হয়েছে একদম মজবুতভাবে। ওই ব্লকের পরেও আবার সিমেন্টের তৈরি যে মানে এগুলোকে ব্লকই বলে, ওই ব্লকগুলো ফেলে রেখেছে। তো সেখানে একটা বেডের মতো হয়েছে, তো ওইটার উপরে আবার এই যে মাছ ধরার ট্রলার নৌকাগুলো সব উঠে রয়েছে। এই যে এই বোটটা ভয়ানক পরিবেশের ভিতরেও মাছ ধরছে নাকি ধরে আসতেছে কেমনে কি জানি না। বেতুয়া ঘাটে পৌঁছতে আর মাত্র 2 কিলোমিটারের মতো পথ বাকি আছে। এখন এই দিকে দেখেন কেমন যেন সমুদ্রই মনে হচ্ছে, যতদূর নজর যায় কোনো শেষ সীমান্ত দেখতে পাচ্ছি না। আর ওই পাশে আবার একটা অঞ্চলের মতো দেখা যাচ্ছে, সম্ভবত একটা দ্বীপ হবে এটা। না, এইদিকে সবই দ্বীপ। তো আকাশ এখনো মেঘলা, হালকা বৃষ্টি পড়তেছে আর বাতাসের সাথে সাথে ঢেউ আসতেছে। ওরকম রাতে যেরকম বড় বড় ঢেউগুলো এসেছে ওরকম না, তবে আমরা নদীর পাড় থেকে চলতেছি এজন্য একটু কম অনুভূত হতে পারে। আর যাত্রীরা যারা ভেতরে আছে তারা সবাই একদম রেডি হয়ে রয়েছে যে ঘাট আসলেই তারা নামবে, যার যার গন্তব্যে যাবে, এই জন্য সবাই আগের থেকেই প্রস্তুত। আর এটা হলো ভোলা বেতুয়া চরফেশনের নদীর পার। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে এই জায়গাটাই, মাঝে মাঝে একটা দুইটা গাছ নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা, তারপরে আবার কিছু কিছু নৌকা। এই রে, এই মহিষগুলা এত ঠান্ডা আর বৃষ্টির ভিতরে নদীর পাড়ে কি করে? আসলে এই ঠান্ডার বৃষ্টির ভিতরে তারা নদীর পাড়ে টিকে আছে, এই জন্যই তারা মহিষ। গন্ডারের ছোট ভাই। বিশাল মেঘনার পাড়ে চমৎকার নদী বন্দর এই বেতুয়া লঞ্চ ঘাট। দেখতেই পাচ্ছেন বেতুয়া লঞ্চ ঘাট চরফেশন লেখা আছে। উপরে ঘাটের একটা ভবনও আছে, অফিস 3 তলা, এবং আশেপাশের সৌন্দর্য। ও BWDB মানে ব্লকের উপরে আবার এই ব্লক দিয়েই একটা লেখা। ব্লকটাও একটা অন্যরকম সৌন্দর্য এই এলাকার। ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের এই কর্ণফুলী 13 লঞ্চ, আর ঢেউগুলো দেখতেই পাচ্ছেন। পানির অবস্থা খুবই ভয়াবহ, আপনি এখানে পড়ে গেলে কিন্তু সাঁতরে উঠতে পারবেন না, একদম নাকানি চুপানি খেয়ে ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। এখন লঞ্চটাকে সর্বোচ্চ গতির সাথে মানে ইঞ্জিনের উপরে ভীষণ প্রেসারের মাধ্যমে এই ঘাট প্লেসটা নেওয়া হচ্ছে। ওরে আল্লাহ, বড় শহরটা ধাক্কাও লাগবে, এবং সেই ধাক্কার সাথে সাথে রশি দিয়ে বেঁধে লঞ্চটাকে কন্ট্রোল করা হবে। তো সর্বশেষ ঘাটে এসে মাথা ঠেকিয়ে দিল আমাদের কর্ণফুলী 13 লঞ্চ, এবং ঘড়িতে এখন 6টা 32 বাজে। যেহেতু ঘাটে পৌঁছে গিয়েছি, এখন আমি নেমে যাব, নেমে বাকিটা আপনাদেরকে দেখাবো এবং বলবো। কত করে ভাই? 5। সুন্দর টিকিট মেশিনের মাধ্যমে বের করে দিল। এখন বেশিরভাগ জায়গায় এটাই চলে। দেখেন, আপ টিকিট MS ব্রাদার্স নেভিগেশন, 9 জুন 2026, কর্ণফুলী 13 লঞ্চ, সিরিয়াল নম্বর 256, যাত্রী ভাড়া 500 টাকা। আর এই যে সর্বশেষ QR কোড দেওয়া আছে, এই QR কোডের মাধ্যমে আপনি লঞ্চের তথ্য যতটুকু দেওয়া আছে গুগলে সেখান থেকে বের করতে পারবেন।
তো এখন এটা দিয়ে বের হয়ে যাব। ওরে বাইরে গিয়েও তো যে পরিমাণ বাতাস, তো দর্শক নেমে পড়লাম কর্ণফুলী 13 লঞ্চ থেকে। এই যে বেতুয়া লঞ্চ ঘাটে আমি দাঁড়িয়ে আছি। আমাদের লঞ্চ ঢাকা থেকে ছেড়েছিল 8টায় এবং বেতুয়া ঘাটে এসে পৌঁছেছে সকাল 6টা 30 মিনিটে। তো ওই 10 সাড়ে 10 ঘন্টা সময় লেগেছে ঘাটে আসতে লঞ্চটা। মোটামুটি ভালো একটা জার্নি ছিল। তবে ঝামেলাটা হলো বেশি উপরে ছাদে বের হইতে পারি নাই, সামনে বের হইতে পারি নাই বৃষ্টির কারণে। এই যে দেখেন এখনও বৃষ্টি পড়তেছে, ঢেউগুলো এসে লঞ্চের হালের সাথে বাড়ি খাচ্ছে এবং বাতাস তো আছেই। তো কর্ণফুলী 12 এখনও ঘাটে এসে পৌঁছায় নাই, একদম কাছাকাছি চলে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে কর্ণফুলী 13 লঞ্চ। তো দর্শক যারা যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি না করে থাকেন ভাই, বেমালা কিপটামি করছেন। অনেক দিন পরে আপনাদের অনেক রিকোয়েস্টের পরে এই ভিডিওটা করলাম। তো যারা লাইক করেন নাই অবশ্যই কিপটামি বাদ দিতে হবে এবং লাইক করতে হবে। আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন এবং কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে এবং কী টাইপের ভিডিও দেখতে চান আর আপনি কোথা থেকে দেখতেছেন। আর আপনার লঞ্চ প্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো যেটা বলতেছিলাম যে কর্ণফুলী 13 যে দেখতেছেন, কর্ণফুলী 12 চলে আসছে। মোটামুটি কয় মিনিটের ব্যবধান। কর্ণফুলী 13 আসছে 6টা 32-এ আর কর্ণফুলী 12 এখন 6টা 38 মিনিট বাজে, এসে পড়েছে প্রায় কাছাকাছি। ওই তো 10-15 মিনিটের ব্যবধানে ওই লঞ্চটাও ঘাটে চলে আসবে। তো এই ছিল আজকের কর্ণফুলী 13 লঞ্চে ঢাকা টু বেতুয়া চরফ্যাশন ভ্রমণ ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করুন। আর এরকম বৈরী আবহাওয়ায় প্রয়োজন না পড়লে কিন্তু লঞ্চে বের হবেন না। আমি তো বের হইলাম হচ্ছে খায় দায় কাম নাই, একটু লঞ্চে ঘুরতে যাই, এই টাইপের। আপনারা অবশ্যই মানে এরকম বৈরী আবহাওয়াতে লঞ্চে ভ্রমণে বের হবেন না। দেখলেন এই তো সারা রাত বৃষ্টি, বাতাস, ঢেউ সব মিলিয়ে অবস্থা খুবই বেগতিক ছিল। তারপরেও সহি সালামতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বেতুয়া চরফ্যাশন পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।